প্রকারভেদ, জীবাশ্ম সৃষ্টির প্রক্রিয়া এবং জীবাশ্মের বয়স নির্ণয়। লেকচার 13। বই সহায়ক গ্রন্থাবলী পূর্বের মতোই, জেনারেল বায়োলজি, ইভলিউশন, ডিস্ট্রিবিউশন এন্ড প্যালিওন্টোলজি, ডক্টর BS তোমার। বাংলা বই কে এম আওরঙ্গজেব স্যারের বই, AK-M আল আব্দুল্লাহ স্যারদের বই এবং উইকিপিডিয়া, দি ফ্রি এনসাইক্লোপিডিয়া। প্রথমে আমরা আসি প্রত্নজীব বিজ্ঞান, ইংরেজিতে যাকে বলা হয় প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি কথাটির derived from the word Greek palaios word that means old, ancient, on generally ontos means being, creature, and logos means speech, thought, study. অর্থাৎ old means আদি, ancient মানে একই শব্দ পুরাতন, অর্থাৎ পুরাতন existing thing, অর্থাৎ প্রাগৈতিহাসিক কালের জীব যারা বর্তমানে বেঁচে নেই তাদেরকে নিয়ে যে বিজ্ঞানের যে শাখা আলোচনা করবে সেটি হচ্ছে প্যালিওন্টোলজি বা প্রত্নজীব বিজ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায় অতীত বা পুরাকালের উপস্থিত জীবদেহের বিলুপ্ত হয়ে যাওয়া বিশেষ প্রাপ্ত নমুনা পরীক্ষা করে তাদের গঠনশৈলী, উৎপত্তি, বিবর্তন ও জাতিজনিত সম্পর্ক, পরিণতি ও শ্রেণীবিন্যাসগত অবস্থান সম্পর্কে জানা যায়, তাকে প্রত্নজীব বিজ্ঞান বা প্যালিওন্টোলজি বলে। Paleontology is the Paleontology is the study of prehistoric species, অর্থাৎ প্রাগৈতিহাসিক কালের জীব, mostly ones that are extinct, অর্থাৎ যারা বিলুপ্ত হয়ে গেছে। It includes the study of fossils, এটা জীবাশ্ম নিয়ে আলোচনা করে, to classify organisms and study interactions with each other and their environments, their paleoecology, অর্থাৎ সেই সময়ের প্রত্ন পরিবেশ বা প্রত্ন পরিবেশ সম্বন্ধে আলোচনা করে সেই সময়ের প্রাণীদের ইন্টারাকশন অর্থাৎ পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করবে প্যালিওন্টোলজি বা প্রত্নজীব বিজ্ঞান। Paleontological observations have been documented as far back as 5th century BCE, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে থেকেই প্যালিওন্টোলজি ডকুমেন্টেড হয়। তবে অষ্টাদশ শতাব্দীতে 18th সেঞ্চুরিতে জর্জ কুভিয়ার তার কম্পারেটিভ অ্যানাটমিতে প্রথম এই বিষয়টিকে, প্যালিওন্টোলজি বিষয়টিকে এস্টাবলিশড করেন এবং ঊনবিংশ শতাব্দীতে এটি ব্যাপকভাবে বা খুব দ্রুত গতিতে ডেভেলপ করেন। ইনি জর্জ কুভিয়ার, একজন ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট অ্যান্ড জুওলজিস্ট, সামটাইমস রেফার্ড টু অ্যাজ ফাউন্ডিং ফাদার অফ প্যালিওন্টোলজি, অর্থাৎ প্যালিওন্টোলজির একজন প্রতিষ্ঠাতা হিসেবে এনাকে গণ্য করা হয়। Paleontology lies on the border between biology and geology but differs from archaeology, অর্থাৎ আর্কিওলজি থেকে এটি পার্থক্য বা পৃথক এবং এটি বায়োলজি এবং জিওলজি অর্থাৎ তোমার জীববিদ্যা এবং ভূতত্ত্বর মাঝামাঝি একটি বিষয় এবং এখানে মডার্ন হিউম্যানস অর্থাৎ আধুনিক মানুষের অ্যানাটমিকে এক্সক্লুড করে, অর্থাৎ এটাকে আলোচনার মধ্যে নিয়ে আসে না। অর্থাৎ প্রাগৈতিহাসিক কালের জীব নিয়ে আলোচনা করাটাই হচ্ছে প্রত্নজীব বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। তো প্যালিওন্টোলজি মূলত যাকে নিয়ে স্টাডি করে ফসিল, আমরা এর পরের স্লাইডে ফসিল সম্বন্ধে বা জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করব। ফসিল ল্যাটিন ওয়ার্ড ফসিলিস থেকে এসেছে, যার অর্থ অবটেইনড বাই ডিগিং, অর্থাৎ খুঁড়ে কিছু পাওয়া, কোন জীব পাওয়া, ইন এনি প্রিজার্ভড রিমেইনস, ইমপ্রেশন অর ট্রেস of any one's living thing from a past geological age, অর্থাৎ প্রাগৈতিহাসিক কালের কোন জীবের কোন অংশবিশেষ, তার ছাপ অথবা তার কোন চিহ্ন, যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ধরনের ট্রেস যদি পাওয়া যায় যেটা সেডিমেন্টের ভিতরে, রকের ভিতরে আটকা পড়ে যাবে, এরকম চিহ্ন দেখে, এরকম রিমেইন্স দেখে, এরকম ইমপ্রেশন দেখে, এই ইমপ্রেশনটাই ওই সময়ের জীবকে ইন্ডিকেট করবে, তখন সেটাকে আমরা বলবো ফসিল। মানুষের উদ্ভবের আগে যেসব জীব জীবিত ছিল এবং প্রাকৃতিক উপায়ে রক্ষিত, প্রত্যক্ষভাবে যাদের দেহ বা দেহাংশ রয়েছে অথবা যাদের উপস্থিতির পরোক্ষ প্রমাণ রয়েছে, তাদের সেসব প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ সমূহকে
জীবাশ্ম বলে। কোন প্রাণীর দেহের অংশ হতে পারে, কঙ্কাল হতে পারে, ডিম, পায়ের ছাপ, বিষ্ঠা, দ্যাট মিনস স্মল, সাধারণ ছাপ বা চিহ্ন জীবাশ্ম হিসেবে বিবেচিত হবে। জীবাশ্মের বয়স ন্যূনতম 10,000 বছর হতে হবে। ভূত্বকের শিলাস্তরে জীবাশ্মের সংরক্ষণ প্রাকৃতিক উপায়ে হতে হবে, অর্থাৎ ন্যাচারালি ফসিল ক্রিয়েট হতে হবে। তাহলে জীবাশ্মের এই সমস্ত গুণাবলী বা ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি যে অতীত কালের জীবিত মানে জীব ছিল, জীবিত এরকম জীব সেরকম বৈশিষ্ট্য ফসিলের ভিতরে, জীবাশ্মের ভিতরে, জীবাশ্মে সে সাক্ষ্য বহন করতে হবে। জীবদেহের কোনো অংশের বা সম্পূর্ণ দেহের কোনো বৈশিষ্ট্য সেখান থেকে আমরা সেই ধারণা পাই, সেটা সেরকম থাকতে হবে, ন্যূনতম বয়স থাকতে হবে এবং এটা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত হতে হবে। The oldest fossils are around 3.48 billion years old to 4.1 billion years old. That means 3.48 বিলিয়ন নকল জীবাশ্ম বা সিউডো ফসিল কোন জীবের দেহাংশ বা চিহ্ন নয়, বরং বিভিন্ন শিলার রাসায়নিক বা আকৃতিগত পরিবর্তনের ফলে সৃষ্ট শিলারই বিভিন্ন রূপ, অর্থাৎ এটা জীব নয়। যেমন এটা দেখে মনে হচ্ছে যে এখানে জীবের ছাপ পড়ে গেছে, কিন্তু এটি অ্যাকচুয়ালি শিলারই এক রকমের গঠন। এই গঠনটা দেখে মনে হচ্ছে যে এটা হয়তো এক ধরনের ইমপ্রেশন, জীবের একটা ইমপ্রেশন, কিন্তু প্রকৃতপক্ষে গবেষণায় দেখা গেছে যে এটি শিলারই একটি গঠন। সেজন্য এই ধরনের জীবাশ্মকে বলা হচ্ছে নকল জীবাশ্ম বা সিউডোফসিল। এটি আবার 4 প্রকার, এটি হচ্ছে ডেনড্রাইট, সিলিকেনসাইড, কনক্রিশন এবং উইদারিং। ডেনড্রাইট হলো শক্ত বা কঠিন শিলার উপরে গাছের শাখা প্রশাখার ন্যায় আকৃতি, যেমন আমরা যে ছবিটি দেখেছিলাম সিউডোফসিল। সিলিকেনসাইড হচ্ছে শক্ত বা কঠিন শিলার মাঝে খাড়াভাবে অবস্থানরত দণ্ডাকৃতির চিহ্ন। কনক্রিশন শিলা রূপান্তরের সময় বিভিন্ন শিলাখণ্ড জীবের আকৃতির ন্যায় প্রাপ্ত হয় হলে তখন তাকে কনক্রিশন সিউডোফসিল বলা হয়। উইদারিং হচ্ছে ঝর্ণা সিলিকেনসাইড, কনক্রিশন এবং উইদারিং। আমরা এরপরে যাব রাসায়নিক জীবাশ্ম বা কেমিক্যাল ফসিল। অনেক সময় শিলাস্তরের ভিতরে আটকে পড়া জৈব রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যাদেরকে রাসায়নিক জীবাশ্ম বা আণবিক জীবাশ্ম বা মলিকুলার ফসিল বলা হয়ে থাকে। বিভিন্ন জীবাশ্মের রাসায়নিক গঠন পরীক্ষা করে প্রায় 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড ও 0.02% হতে 0.001% ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে, যা 200 কোটি বছরের পুরনো। তো এরকম আমরা একটা মাছের ফসিল দেখতে পাচ্ছি যার ভিতরে রাসায়নিক মলিকুলের উপস্থিতি আছে। তো আমরা প্রথমে দেখলাম সিউডো ফসিল এবং দ্বিতীয় ফসিল যেটা টাইপ দেখলাম সেটা হচ্ছে কেমিক্যাল ফসিল। তৃতীয় ফসিল হচ্ছে অর্গানিক ফসিল বা জৈব জীবাশ্ম। অতীতে বিলুপ্ত উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহাংশ
অথবা এদের কোনো প্রকার চিহ্নকে জৈব জীবাশ্ম বলা হয়। জৈব জীবাশ্মকে তিনটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এ হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে, বি সংরক্ষণের মাত্রা বা প্রকৃতির উপর ভিত্তি করে, সি দেহ বা দেহাংশের চিহ্নের উপর ভিত্তি করে। তাহলে তিনটি বেজ, তিনটি ভিত্তি, আকৃতি, সংরক্ষণের মাত্রা আর দেহ বা দেহাংশের চিহ্ন বা যাকে বলা হচ্ছে ট্রেস। জৈব জীবাশ্মের প্রথম যে বেজটি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আকৃতির উপর ভিত্তি করে জীবাশ্ম তিন ধরনের: ন্যানো ফসিল বা ন্যানো জীবাশ্ম, মাইক্রোফসিল এবং ম্যাক্রোফসিল। ন্যানো কথাটার অর্থই বুঝতে পারছো, যেটি অত্যন্ত আণুবীক্ষণিক, যেমন ব্যাকটেরিয়া বা সমান আকৃতির কোন জীব বা জীবের দেহাংশ। ইয়েস বার্গহুর্ন দক্ষিণ আফ্রিকার শিলাস্তর থেকে 320 কোটি বছর পূর্বের ব্যাকটেরিয়া জাতীয় জীবাশ্ম আবিষ্কার করেন, যা মাইক্রোস্কোপের নিচে 1500 গুণ ফসিলের অন্তর্ভুক্ত। যেমন এটি নৌটিলাস এক মাত্রা বা প্রকৃতির উপর ভিত্তি করে জীবাশ্ম দুই ধরনের: অক্ষত জীবাশ্ম বা আনঅল্টার্ড ফসিল, পরিবর্তিত জীবাশ্ম বা অল্টার্ড ফসিল। অক্ষত জীবাশ্ম বা আনঅল্টার্ড ফসিল হচ্ছে মৃত জীবদেহ তাৎক্ষণিক বরফ আচ্ছাদিত হয়ে প্রাণীর গোটা দেহ বা পাইন জাতীয় বৃক্ষ হতে নিঃসৃত রজন, যা কোমল অবস্থায় অ্যাম্বার নামে পরিচিত, তাতে কীটপতঙ্গর দেহ অক্ষত অবস্থায় সংরক্ষিত হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ, এটি পতঙ্গ অ্যাম্বারে অর্থাৎ পাইন জাতীয় বৃক্ষের নিঃসৃত রজনে আটকা পড়ে গেছে। এটি সম্পূর্ণ দেহ ফসিলে পরিণত হয়েছে, এজন্য এটি অক্ষত জীবাশ্ম বা আনঅল্টার্ড ফসিল। পরিবর্তিত জীবাশ্ম বা অল্টার্ড ফসিল হলো জীবদেহের প্রকৃত আকার আকৃতির পরিবর্তন না ঘটলেও প্রতিস্থাপনের মাধ্যমে অর্থাৎ রিপ্লেসমেন্টের মাধ্যমে ভিন্ন পদার্থের সংযোজনের ফলে আদি পদার্থের অপসারণ ঘটে থাকে। এটি হচ্ছে পরিবর্তিত জীবাশ্ম বা অল্টার্ড ফসিল। এটি দুই ধরনের: প্রস্তরীভূত জীবাশ্ম বা পেট্রিফাইড ফসিল এবং অঙ্গারীভূত জীবাশ্ম বা কার্বনাইজড ফসিল। প্রস্তরীভূত জীবাশ্ম বা পেট্রিফাইড ফসিল হলো যদি মাটিস্থ খনিজ দ্রব্য জীবের মধ্যে প্রবেশ করে মূল আকৃতির পরিবর্তন না করে তাকে দৃঢ় করে, তখন তাকে প্রস্তরীভূত জীবাশ্ম বলা হয়। অঙ্গারীভূত জীবাশ্ম হলো মৃত জীবের কলায় স্থিত অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন পাতন প্রক্রিয়ায় অপসারিত হয় এবং পরিণামে শুধু কার্বন অংশই অবশিষ্ট থাকে, অর্থাৎ ফসিলে কার্বন অংশ অবশিষ্ট থাকে। এই ধরনের জীবাশ্মকে বলা হয়ে থাকে অঙ্গারীভূত জীবাশ্ম। তাহলে সংরক্ষণের মাত্রার উপরে ভিত্তি করে বা প্রকৃতির উপর ভিত্তি করে আমরা দুই ধরনের জীবাশ্ম পেলাম: অক্ষত এবং পরিবর্তিত। পরিবর্তিতকে আবার দুভাগে ভাগ করা হলো: প্রস্তরীভূত জীবাশ্ম এবং অঙ্গারীভূত জীবাশ্ম। আমরা এরপরে দেখব দেহ বা দেহাংশের চিহ্নের উপর ভিত্তি করে জীবাশ্মকে 5 ভাগে ভাগ করা যায়, যাদেরকে একত্রে চিহ্নজাত জীবাশ্ম বা ট্রেস ফসিল বলা হয়। 1 নম্বর হচ্ছে মোল্ড ও কাস্ট, 2 নম্বর ট্রাক ও ট্রেইল, 3 নম্বর বারো ও বোরিংস, 4 নম্বর গ্যাস্ট্রোলিথ ও কপ্রোলিথ, 5 নম্বর মুদ্রিত বা ছাপ। প্রথমে হচ্ছে মোল্ড এবং কাস্ট। এটি হচ্ছে মোল্ড। মোল্ড মানে হচ্ছে হলো ইমপ্রেশন, অর্থাৎ এই জায়গায় জীব ছিল, জীবের রেখে যাওয়া যে ছাপ, যে গর্ত, এই হলো এরিয়া ইন সেডিমেন্ট অর্থাৎ পলিতে জমা হওয়া বা পলিতে কোন জীবের যে শেপ, এই শেপ যদি হলো আকৃতির হয় অর্থাৎ গর্তের মতো হয়, তখন সেটা হচ্ছে মোল্ড। আর এটি হচ্ছে কাস্ট। কাস্ট মানে ঢালাই, এ সলিড কপি অফ দ্য শেপ অফ এন অর্গানিজম, অর্থাৎ অর্গানিজমের ভিতরটা যদি সলিড বা ঢালাই
ঢালাই বলে। তাহলে আমরা প্রথম টাইপটি দেখলাম মোল্ড ও কাস্ট। দ্বিতীয় হলো ট্র্যাক ও ট্রেইল। ট্রাক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পায়ের ছাপ, এটা হচ্ছে ডাইনোসরের পায়ের ছাপ। আর ট্রেইল বুকের ভর দিয়ে যে সমস্ত বিশেষ করে রেপটাইলস তাদের বুকের ছাপ। কর্দমাক্ত মাটি বা সিক্ত বালির উপর দিয়ে চলাচলের সময় জীবের দেহের বা পায়ের যে ছাপ পড়ে তা মুছে যাওয়ার আগেই পলি দ্বারা ঢাকা পড়ে গেলে ছাপযুক্ত মাটি শিলায় পরিণত হয়ে জীবাশ্ম সৃষ্টি করে। জীবের পায়ের ছাপকে ট্রাক্স বা গমন পথ ও দেহের ছাপকে ট্রেইল বলা হয়। তো 2 নম্বর ট্রাক এবং ট্রেইল আমরা বুঝলাম। 3 নম্বর হচ্ছে বারোজ অ্যান্ড বোরিংস, অর্থাৎ গর্ত। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ছিদ্র করে গর্ত করে এনিমেল কাঠের খণ্ডে অথবা মাটিতে আশ্রয় গ্রহণ করে বসবাস করে। এটি হচ্ছে সেই ক্রিটিসিয়াস পিরিয়ডে একটি কাঠের গুঁড়িতে এক ধরনের বাইভাল্ভ অর্থাৎ দ্বিকপাটিকা বিশিষ্ট মলাস্ক এরকম তারা হোল তৈরি করে, গর্ত তৈরি করে এবং মুখে এরকম কাদামাটির মতো আস্তরণ দিয়ে রেখেছে। তাহলে এই সমস্ত এক এক ধরনের এনিমেলের গর্তের আকার আকৃতি ডিফারেন্ট, এবং এটা দেখেই সেই সময়ের বা সেই এনিমেল সম্বন্ধে কিছু ধারণা পাওয়া যায়। কতক প্রাণী আশ্রয় বা খাদ্যের সন্ধানে মাটিতে, কাঠে বা শিলায় সুড়ঙ্গ করে বা গর্ত করে বা নালী তৈরি করে। পাললিক শিলা স্তরে এ ধরনের সুড়ঙ্গ বা গর্তের নিদর্শনই এক ধরনের জীবাশ্ম। সুড়ঙ্গ, গর্ত বা ছিদ্র বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন ঘড়ির স্প্রিং এর মতো পেঁচানো, ধনুকের মতো বাঁকা, হরিণের সিংহের মতো শাখায় বিভক্ত ইত্যাদি, যা থেকে তৎকালীন জীব ও জীবের আচরণ সম্পর্কে অনেক কিছু জানা যায়। 4 নম্বর গ্যাস্ট্রোলিথ ও কপ্রোলিথস। আদিম সরীসৃপ ও মাছের পাকস্থলী থেকে গ্যাস্ট্রোলিথ নামক পাথরের টুকরো পাওয়া গেছে। আর আদিম প্রাণীর মল শিলায় সংরক্ষিত অবস্থা দেখা গেছে, যাদেরকে বলা হচ্ছে মলাস্য বা কপ্রোলিথস। তাহলে দুটো টার্ম আমরা দেখলাম, গ্যাস্ট্রোলিথ যদি সেটা ডাইজেস্টিভ সিস্টেমে তো এর মাধ্যমে ওই সময়ের প্রাণীর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা করা যায়। যেমন এগুলো হচ্ছে কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী ডাইনোসরের কপ্রোলিথস অর্থাৎ মলাস্য, যেটি দেখে ডাইনোসরের খাদ্যাভ্যাস এবং তার খাদ্য সম্পর্কে ধারণা পাওয়া গেছে। 5 নম্বর ইমপ্রেশন অর্থাৎ মুদ্রণ বা ছাপ। এটা সাইকার্ডের পাতা যা শিলার উপরে এরকম ইমপ্রেশন তৈরি করেছে। এই ইমপ্রেশন যে হচ্ছে ইমপ্রেশন ফসিল বা মুদ্রিত বা ছাপ জীবাশ্ম। সম্পূর্ণ জীব বা জীবের কোনো একটি অংশ যখন কর্দমাক্ত পলিমাটির উপর পতিত হয় তখন তার একটি ছাপ পড়ে যায়। পরবর্তীতে নমুনাটি সে অবস্থান থেকে সরে গেলে সৃষ্ট ছাপটির উপরে খুব ধীরে নতুনভাবে কাদা জমে গিয়ে শিলায় রূপান্তরিত হয়। সৃষ্ট শিলা স্তরটি আলাদা করতে পারলে ছাপটি উন্মুক্ত হয়ে পড়ে। এছাড়াও আমরা ডিম, এগুলো ডাইনোসরের ডিম দেখতে পাচ্ছি। এগ ফসিল আর কনসিডার্ড এ টাইপ অফ ট্রেস ফসিল, অর্থাৎ এগ ফসিলকেও অর্থাৎ ডিম ফসিল বা ডিমের জীবাশ্মকেও এক ধরনের ট্রেস ফসিল হিসেবে বিজ্ঞানীরা কনসিডার করছেন। আমরা মোটামুটি ভাবে অনেকগুলো জীবাশ্মের উপস্থিতি বা প্রকারভেদ দেখতে পেলাম। আমরা এরপরে আলোচনা আসবো জীবাশ্ম সৃষ্টির পদ্ধতি বা প্রসেস অফ ফসিলাইজেশন। তো ফসিলাইজেশন যেমন এখানে একটি স্লাইডে আমি দেখিয়েছি, একটি ক্রোকোডাইল, আদিম একটি ক্রোকোডাইল একটি রিভারের মারা গিয়ে একটা রিভারের বা নদীর নিচে তার মৃতদেহ পড়ে আছে। এই মৃতদেহের উপরে সেডিমেন্ট অর্থাৎ পলি জমা পড়ছে। এই পলি আস্তে আস্তে শিলায় পরিণত হচ্ছে ওভার মিলিয়নস অফ ইয়ার্স, অনেক বছরের ব্যবধানে, লক্ষ লক্ষ বছরের ব্যবধানে। পরবর্তীতে এই শিলা বা রক ইরোডেস অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে এই ফসিল বা জীবাশ্মটি এক্সপোজড হচ্ছে, উন্মুক্ত হচ্ছে। তো এইভাবে দীর্ঘ সময়ের ব্যবধানে প্রাকৃতিকভাবে ফসিলাইজেশন হচ্ছে বা জীবাশ্ম তৈরি হচ্ছে।
জীবাশ্ম সৃষ্টি একটি দীর্ঘমেয়াদী জটিল প্রক্রিয়া। জীবদেহ সংরক্ষণ ও অশ্বীভবন কয়েকটি শর্তের উপরে নির্ভরশীল। প্রথম শর্তটি হচ্ছে যে যেখানেই জীবদেহটা মারা যাওয়ার পরে সংরক্ষিত হবে সেখানে যেন অক্সিজেনের উপস্থিতি কম থাকে বা অক্সিজেন যাতে না থাকে, কারণ অক্সিজেন এর মাধ্যমে জারণ প্রক্রিয়াটা হয়, অর্থাৎ দ্যাট মিনস পচন শুরু হয়। তা পচে গেলে ওই জীব
নিউট্রন সংখ্যা সমান, সরি প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা ডিফারেন্ট। এর কারণে তার পারমাণবিক ওজন ডিফারেন্ট হয়ে যায়। আমরা একটি রেডিও অ্যাক্টিভ মেথডের মাধ্যমে, অর্থাৎ ইউরেনিয়াম সীসা পদ্ধতির মাধ্যমে জীবাশ্মের বয়স নির্ধারণের দেখতে পাবো। ইউরেনিয়ামের দুইটি আইসোটোপ রয়েছে, একটির পারমাণবিক ওজন 238 এবং অপরটির 235। প্রথমটি দ্বিতীয়টির তুলনায় পৃথিবীতে 140 গুণ বেশি, অর্থাৎ ইউরেনিয়াম 238 এর পরিমাণ ইউরেনিয়াম 235 এর তুলনায় অনেক বেশি। ইউরেনিয়াম 238 তেজস্ক্রিয় এবং ধীরে ধীরে বিশ্লিষ্ট হয়ে তেজস্ক্রিয়তা হারায়। একটি ইউরেনিয়াম 238 পরমাণু 8টি আলফা কণা ও 6টি বিটা কণা হারিয়ে সীসা 206 পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ স্টেবল সীসায় সেটি হচ্ছে সীসা 206, এটিতে পরিণত হয়, যার পারমাণবিক ওজন 206। ইউরেনিয়াম 238 এর অর্ধজীবন হলো 450 কোটি বছর বা 4.5 বিলিয়ন বছর। জীবাশ্মে ওই শিলাস্তরে ইউরেনিয়াম 238 ও সীসা 206 এর অনুপাতের মাধ্যমে তার বয়স নির্ণয় করা যায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি শিলার ভিতরে ইউরেনিয়াম 238 আছে, সেটি বিকৃত হয়ে সীসায় পরিণত হচ্ছে। কিছু সীসা আবার কিছু ইউরেনিয়াম আমরা দেখতে পাচ্ছি। যদি এই সীসায় পরিণত হওয়ার পরিমাণটি 1/4 হয়, যেমন এখানে 25% লেডে পরিণত হয়েছে, সীসায় পরিণত হয়েছে, তখন এই শিলার বয়স বা এরকম জীবাশ্মের বয়স হবে হাফ লাইফ যেহেতু 4.5 বিলিয়ন বছর, তার অর্ধেক করলে 2250 মিলিয়ন বছর তার বয়স। এভাবে ইউরেনিয়াম সীসা পদ্ধতি বা ইউরেনিয়াম লেড মেথডের মাধ্যমে আমরা শিলার বয়স এবং কার্বন মেথড বা তেজস্ক্রিয় কার্বন পদ্ধতির মাধ্যমে বা তেজস্ক্রিয় অঙ্গার পদ্ধতির মাধ্যমেও শিলা এবং জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারি। সৌর বিকিরণের প্রভাবে কসমিক রশ্মির আঘাতে বায়ুমণ্ডলে কিছু নাইট্রোজেন N14 পরমাণু কার্বন 14 পরমাণুতে পরিণত হয়। এই কার্বন 14 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এই হচ্ছে কসমিক রে। কসমিক রের ফলে এই N14 অর্থাৎ নাইট্রোজেন 14 কার্বন 14 এ পরিণত হয়, যেটি তেজস্ক্রিয়। এই কার্বন 14 বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তেজস্ক্রিয় কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তো কার্বন 14 অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তেজস্ক্রিয় কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা বায়ুমণ্ডলের অতেজস্ক্রিয় কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে যায়। বায়ুমণ্ডলের দুই ধরনের কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হয়, একটি হচ্ছে তেজস্ক্রিয় আর একটি হচ্ছে অতেজস্ক্রিয়। তো এর মধ্যে একটি অনুপাত বিরাজ করে, যেটি একটি সাম্যাবস্থায় থাকে। উদ্ভিদ দুই ধরনের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এদের অনুপাতের সমতা বিধান করে, এবং দেহ কলায় দুই ধরনের কার্বন বায়ুমণ্ডলের বিরাজমান অনুপাতে সে সংযোজন ঘটায়। উদ্ভিদ থেকে খাদ্য শিকলের মাধ্যমে এই কার্বন প্রাণীদেহে যায়, এবং এরা অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী যখন মারা যায় এবং অশ্বীভূত হতে থাকে, তখন মৃত জীবদেহে উভয় কার্বনের অনুপাতে পরিবর্তন ঘটতে শুরু করে। কার্বন 14 এর ভাঙন অব্যাহত থাকলেও কার্বন 12 এর পরিমাণ স্থির থাকে। কার্বন 14 এর অর্ধায়ু 5568 ± 30 বছর। জীবাশ্ম ও অনুরূপ জীবিত জীবের কোষস্থ কার্বন 14 ও কার্বন 12 অনুপাত থেকে জীবাশ্মের বয়স কার্বন 14 এর অর্ধায়ু থেকে হিসাব করে বের করা যায়। এই পদ্ধতির সাহায্যে সর্বোচ্চ 50,000 বছরের পুরাতন জীবাশ্মের বয়স নির্ণয় করা যায়, এবং এটি 1949 সালে WF লিব্বি এই পদ্ধতিটি উদ্ভাবন করেন। তাহলে রেডিও অ্যাক্টিভ মেথডের ভিতরে আমরা দুইটি মেথড দেখলাম, একটা হচ্ছে ইউরেনিয়াম লেড মেথড, আর একটা হচ্ছে রেডিও কার্বন মেথড বা তেজস্ক্রিয় কার্বন পদ্ধতি।